while speaking English। তাহলে এসো আজকের ক্লাস শুরু করি। দেখো, অনুপস্থিত থাকা কোনো মিটিংয়ে, কোনো স্কুলে, কলেজে, কোথা থেকেও অনুপস্থিত থাকা বোঝাতে গেলে তোমাকে অ্যাবসেন্ট মানে তো অনুপস্থিত, এর সাথে কিন্তু ফ্রম বলতে হবে। আমি ওই মিটিংয়ে অ্যাবসেন্ট ছিলাম, এর ইংরেজি তুমি বলতে পারবে না আই ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং। নো, ইটস নট কারেক্ট। ইউ হ্যাভ টু সে আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। তাহলে কোনো মিটিং, কোনো কলেজ, যে কোনো কিছু থেকে অ্যাবসেন্ট হওয়ার সময় অ্যাবসেন্ট ফ্রম বলতে হবে। তাহলে তুমি এবার বলো, আমি গতকাল স্কুলে যেতে পারিনি মানেই আমি গতকাল স্কুলে অনুপস্থিত ছিলাম। কোথায় অনুপস্থিত ছিলাম? স্কুলে। ওইখানে ঠিক ফ্রমটা বলতে হবে, কারণ প্রিপোজিশনের পরে নাউন বলতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। জগন্নাথ সাহা, সিফাত খান, মৌপ্রিয়া নন্দী, গুড ইভিনিং এভরিবডি। তাহলে বলবো কি, আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল ইয়েস্টারডে। আই হোপ আই এম ক্লিয়ার। তারপরে দেখো, অ্যাকর্ডিং টু। এই অ্যাকর্ডিং টু কথাটার মানে হলো অনুসারে, কারো কথা অনুসারে, কারো অর্ডার অনুযায়ী ইত্যাদি। আমার মায়ের কথা অনুযায়ী আমি খুব অলস। অ্যাকর্ডিং টু মাই মাদার আই এম ভেরি লেজি, আই এম আইডল। মায়ের কথা অনুযায়ী আমি অলস। আমি তোমার অর্ডার মতো, অর্ডার অনুযায়ী এখানে এসেছি। আই হ্যাভ কাম হেয়ার অ্যাকর্ডিং টু ইউর অর্ডার। তাহলে অ্যাকর্ডিং টু কথাটার মানে হলো অনুযায়ী বা অনুসারে। আফটার দ্যাট দেয়ার ইজ অ্যানাদার ভেরি বিউটিফুল ওয়ার্ড, অ্যাকিউজড অফ। অ্যাকিউজড অফ মানে হলো অভিযুক্ত বা দোষী। তাহলে এই যে দোষী কথাটা বোঝাতে গেলে তোমাকে কিন্তু অ্যাকিউজড এর পরে অফ বলতে হবে। মনে করো আমি একজনের কাল্পনিক নাম বলছি, রোহন। রোহন চুরির দায়ে অভিযুক্ত। রোহন ইজ অ্যাকিউজড অফ থেফট। রোহন মার্ডারের দায়ে অভিযুক্ত। রোহন ইজ অ্যাকিউজড অফ মার্ডার। এইভাবে বলবে। পরেরটা দেখো, খুব সুন্দর একটা কনস্ট্রাকশন, খুব সুন্দর একটা দরকারি একটা ফ্রেজ। অ্যাকাস্টমড টু মানে হলো অভ্যস্ত। এইটাকে আমরা ইউজড টু বলতে পারি, ইউজড টু মানেও তাই। কিন্তু দিস ভেরি ওয়ার্ড, দিস ভেরি ফ্রেজ ইজ আ ভেরি বিউটিফুল ইউজ ইন ইংলিশ। এইটা ইউজ করাটা খুব সুন্দর হয়। আমি সকালে হাঁটতে অভ্যস্ত। আই এম অ্যাকাস্টমড টু ওয়াকিং ইন দ্য মর্নিং। আই এম অ্যাকাস্টমড টু ওয়াক ইন দ্য মর্নিং যদি বলো তাও খুব একটা ভুল হয় না। সে ঠান্ডা জল খেতে অভ্যস্ত। হি ইজ অ্যাকাস্টমড টু ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার। এইভাবে বলবে। অ্যাকাস্টমড টু মানে ইউজ টু, অভ্যস্ত। দ্য নেক্সট ওয়ান ইজ অ্যানাদার ভেরি বিউটিফুল ইউজ, অ্যাডিক্টেড টু মানে হলো নেশাগ্রস্ত, কোনো কিছুতে আসক্ত। এই যে এই কথাটা বলতে পারি, আসক্ত। এখনকার ছেলেমেয়েরা মোবাইল ফোনে আসক্ত। মডার্ন চিলড্রেন আর অ্যাডিক্টেড টু মোবাইল ফোন। সুমন্ত সিগারেটে আসক্ত।
সুমন্ত ইজ অ্যাডিক্টেড টু সিগারেট। তাহলে অ্যাডিকশনের পরে অ্যাডিকশন বা অ্যাডিক্টেড টু। হি হ্যাজ অ্যাডিকশন টু অ্যালকোহল। ওর মদ্যপানে আসক্তি আছে, এইভাবে বলবো। পরেরটা দেখো, অ্যাডমিট টু মানে হলো ভর্তি করা। খুব দারুণ একটা সেন্টেন্স তৈরি হবে এখান থেকে। দেখো, তাহলে কোনো কলেজে, স্কুলে, হসপিটালে ভর্তি করা বোঝালে অ্যাডমিটের পরে ট্যুর বলতে হবে। উনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন, হি ওয়াজ অ্যাডমিটেড ইন প্রেসিডেন্সি কলেজ বললে হবে না, অ্যাডমিটেড টু বলবে, টু প্রেসিডেন্সি কলেজ। হসপিটালে ভর্তি হওয়ার ক্ষেত্রেও তাই, স্কুল কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রেও তাই, কোনো কম্পিউটার সেন্টারে, কোনো ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সে ভর্তি হওয়া, সব জায়গাতেই অ্যাডমিট টু বলবে। নেক্সট, অ্যাফ্রেড অফ মানে ভীত, ভয় পেয়েছে। দেখো, এই প্রিপোজিশন শেখার সাথে সাথে তোমরা কিন্তু অনেক নতুন নতুন ওয়ার্ডও শিখে নিচ্ছ এবং এগুলো খুব ইউজ করতে লাগে আমাদের। এতক্ষণ দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে সেটা বুঝিয়ে দেবে। দেখো, অ্যাফ্রেড অফ ভীত। তাহলে সেন্টেন্স কি বলতে পারি? আমি তোমার আচরণে খুব ভীত, ভয় পাচ্ছি। আই অ্যাম অ্যাফ্রেড অফ ইউর বিহেভিয়ার। মনে করো আমার ক্লাস টিচার খুব রেগে আছেন, আমি বলছি আমি আমার ক্লাস টিচারকে ভয় পাচ্ছি, আই অ্যাম অ্যাফ্রেড অফ মাই ক্লাস টিচার। এই অ্যাফ্রেড কথাটার পরে কিন্তু অফ, এই ফিক্সড প্রিপোজিশনটাই তোমাকে বলতে হবে। নেক্সট, পরেরটাতে দেখো, এগ্রি মানে রাজি হওয়া বা সম্মত হওয়া, আমরা জানি। তার সাথে কখনো উইথ বসে, কখনো অন বসে, কখনো টু বসে। কখন কোনটা বসে মনে রাখতে তোমার আজকের ক্লাসের পরে কোনো অসুবিধেই হবে না, শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকো। দেখো, আমি যদি কোনো মানুষের সাথে সহমত বোঝাই, যে কোনো ব্যক্তির সাথে সহমত বোঝালে তখন উইথ বলতে হবে। আমি তোমার কথার সাথে একমত, আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ। আমি সোহমের সাথে একমত, আই এগ্রি উইথ সোহম। তাহলে মানুষকে বোঝালে, ব্যক্তিকে, পার্সনকে বোঝালে তখন বলবো উইথ। তাহলে উইথ দিয়ে আমরা পার্সনকে বোঝাবো। যদি কোনো বিষয়ে সহমত বলি তখন দেখো আরো দুটো প্রিপোজিশন আমি ওখানে লিখে রেখেছি। একবার লিখে রেখেছি এগ্রির পরে উইথ, তারপরে লিখেছি অন, তারপরে লিখে রেখেছি টু। এই যে উইথ আর টু, এই দুটো কিন্তু কাজে লাগে না, সরি, অন আর টু এগুলো যে কাজে লাগে না তা কিন্তু নয়। টু কথাটা দিয়ে কখন বলবো না, আমি তোমার প্রস্তাবে রাজি, আমি তোমার অনুরোধে রাজি, আই এগ্রি টু ইয়োর প্রপোজাল, টু ইয়োর রিকোয়েস্ট, এইভাবে বলবো। তাহলে টু দিয়ে কখন বলবো না, যখন প্রপোজাল বা রিকোয়েস্ট বোঝাবে। আর অন হলো কোন বিষয়ে আমি রাজি, এটা বোঝানোর জন্য। কি রান্না হবে, কি মেনু হবে, এই ব্যাপারে আমি তোমার সাথে সহমত, আই এগ্রি উইথ ইউ অন প্রিপেয়ারিং দ্য মেনু, আই এগ্রি উইথ সুমন অন দ্য ডেট অফ আওয়ার জার্নি। তাহলে যে বিষয়ে সহমত হবে, মানে সহমতের বিষয়ের পয়েন্টটা বোঝাতে গেলে অন দিয়ে বলবো। এমন কিছু জটিলতা নয়, ব্যক্তিগুলো সব সময় উইথ বলবো, আর এটাই বেশি লাগে। কি বিষয়ে সহমত বলতে গেলে অন বলবে, আর রিকোয়েস্ট বা প্রপোজাল বোঝাতে গেলে টু, এইভাবে বললেই হবে। পরেরটা দেখো আবার আছে অ্যাংরির পরে উইথ, অ্যাট, অ্যাবাউট। উইথ মানেই কিন্তু
এর সাথে ব্যক্তি পার্সন জড়িয়ে যাবে। আমি কোনো ব্যক্তির উপরে কোনো মানুষের উপরে রেগে থাকা বোঝালে তখন উইথ হবে। মাই মাদার ইজ অ্যাংরি উইথ মি, আমার মা আমার উপরে রেগে আছে। এইবারে অ্যাট আর অ্যাবাউট, নিশ্চয়ই বুঝতে পারছো, আগেরটার দিকে খেয়াল করো। অ্যাট বা অ্যাবাউট দিয়ে ওই একই রকম বিষয়ে বা কোন ঘটনাতে সেটা বোঝাবে। তাহলে দেখো আমি কোন ঘটনাতে মানে কোন পয়েন্টে, ঠিক অনের মতোই কোন পয়েন্টে রেগে আছে সেটা বোঝাতে গেলে অ্যাট। মাই মাদার ইজ অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার, আমার আচরণে রেগে আছে। মাই মাদার ইজ অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার, এই যে কোন ঘটনাতে কোন আচরণে বিরক্ত রাগান্বিত সেটা বোঝানোর জন্য অ্যাট বলবো। আর যদি বলি আরে তুমি কেন রেগে আছো, তুমি কি ব্যাপারে তোমার রাগ হয়েছে, হোয়াট আর ইউ অ্যাংরি অ্যাবাউট, তোমার কি বিষয়ে রাগ হয়েছে, এই যে অ্যাবাউটটা আমি লিখেছি এইটাকে খুব বেশি মানে এটা বিষয় বোঝালে ব্যবহার করতে হয়, এটা তোমার খুব বেশি বলতে হবে না। তার তুমি বলবে ব্যক্তির উপরে রেগে যাওয়া বোঝালে উইথ, আর কি কারণে রেগে গেছে অ্যাট মাই বিহেভিয়ার, অ্যাট মাই ডিসপোজাল, অ্যাট মাই ডিমিনিয়ার, অ্যাট মাই বিং অ্যাবসেন্ট ফ্রম স্কুল, আমি স্কুলে না যাওয়ার জন্য রেগে গেছে। অ্যানয়েড, আবার দেখো অ্যানয়েড মানে বিরক্ত, অ্যানয়েড কথাটার মানে হলো বিরক্ত। তাহলে অ্যানয়েড উইথ বললে পারসন, আই এম অ্যানয়েড উইথ ইউ, আমি তোমার উপর বিরক্ত। আর অ্যাট কি জন্য, আই এম অ্যানয়েড উইথ ইউ অ্যাট ইউর বিহেভিয়ার, আচরণটা বললেই অ্যাট বলতে হবে। তাহলে এখানে এই যে দুটো তিনটে প্রেপোজিশন আমি তোমার জন্য লিখেছি, এখানে মাল্টিপল প্রেপোজিশন আছে, সবসময় মনে রাখবে উইথ গুলো দিয়ে ব্যক্তি বোঝাবে, বাকিগুলো ওই অন বা অ্যাট দিয়ে কি কারণে বিরক্ত, কি কারণে রাগান্বিত এগুলো বোঝালেই হবে। পরের গুলো দেখো খুব ইম্পর্টেন্ট, আনসার টু, জবাব দেওয়া। আচ্ছা জবাব দেওয়ার জন্য রিপ্লাই কথাটাও আমরা বলে থাকি, রিপ্লাই টু, আনসার টু রিপ্লাই হলেও কিন্তু এই টু প্রিপোজিশনটাই বলবো, রিপ্লাই টু। উনি আমার কথার জবাব দিয়েছিলেন, হি অ্যানসার্ড টু মি, হি রিপ্লাইড টু মি। এটা নিয়ে আর বেশি এক্সপ্লেন করার মনে হয় দরকার নেই, আশা করছি তোমরা বুঝতেই পারছো। ঋদ্ধিকা, টোটন মন্ডল, বিতান মাহাতো, হ্যাঁ ঠিক বলছো তোমরা, ইজ অ্যাংরি উইথ মি, ঠিক, ইউ আর রাইট। এবার দেখো অ্যাপিল টু, খেয়াল করবে এই যে অ্যাপিল আবেদন করা, অ্যাপ্লাই, এই সব ক্ষেত্রে টু মানে কার কাছে অ্যাপ্লাই করছো সেই ব্যক্তির কথা বললে টু দিয়ে বলতে হবে। কমপ্লেন টু মানে কার কাছে, তাহলে অ্যাপিল মানে আবেদন করা, তুমি কার কাছে আবেদন করছো বোঝাতে গেলে অ্যাপিল টু বলতে হবে। উই অল অ্যাপিলড টু আওয়ার প্রিন্সিপাল, আমরা প্রিন্সিপালের কাছে অ্যাপিল করেছিলাম, টু দ্য প্রিন্সিপাল। এবারে কি বিষয়ে, এগেনস্ট বলে কিসের বিরুদ্ধে আমরা অ্যাপিল করেছিলাম বা ফর কি কিসের জন্য অ্যাপিল করেছিলাম, উই অ্যাপিলড টু দ্য প্রিন্সিপাল ফর টেকিং দ্য এক্সাম আর্লি, এক্সামটা তাড়াতাড়ি অ্যারেঞ্জ করার জন্য অ্যাপিল করেছিলাম। উই অ্যাপিল টু দ্য প্রিন্সিপাল এগেনস্ট লোডশেডিং ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের লোডশেডিং এর বিরুদ্ধে অ্যাপিল করেছিলাম। তাহলে ফর মানে কোনো কিছুর পক্ষে, আর এগেনস্ট মানে বিরুদ্ধে অ্যাপিল করা। পরেরটা দেখো অ্যাপ্লাই, অ্যাপ্লাই মানে ওই যে অ্যাপ্লিকেশন করা, জমা আবেদন করা, দরখাস্ত করা। অ্যাপ্লাই মানে প্রয়োগ করা, প্রয়োগ করাও হয়। এবার তুমি যেটা বলবে তোমার পছন্দ মতো তুমি দুটোই ব্যবহার করতে পারো। তাহলে দেখো অ্যাপ্লাই টু আর অ্যাপ্লাই ফর দুটোরই
মানেটা খুব তফাৎ কিছু নয়, আমি তোমাকে বললেই তুমি বুঝতে পারবে। তাহলে আবেদন করা মানে সেই একই কথা। তুমি যদি প্রিন্সিপালের কাছে অ্যাপ্লাই করো, উই অ্যাপ্লাইড টু আওয়ার প্রিন্সিপাল ফর রিডিউসিং ডিডাক্টিং আওয়ার ফিজ, এক্সাম ফিজ, এক্সাম পরীক্ষার ফিজটা কমানোর জন্য অ্যাপিল করেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপিল মানে আবেদন করা, আর এটা হলো মৌখিক ব্যাপার, আর অ্যাপ্লাই মানে লিখিত ব্যাপার, লিখে আবেদন করা, দরখাস্ত করা। অ্যাসেমড অফ মানে লজ্জিত। দেখো, অ্যাসেমড অফ মানে হলো লজ্জিত। অ্যাসেমডের পরে অফ বলতে হবে। সি ইজ নট অ্যাসেমড অফ হার বিহেভিয়ার, সে তার আচরণের জন্য লজ্জিত নয়। তাহলে জন্য আছে বলে তুমি ফর বলবে না। সি ইজ নট অ্যাসেমড ফর হার মিসকন্ডাক্ট, এরকম বললে হবে না। অ্যাসেমড বললে অফ বলতে হবে, কারণ ফিক্সড প্রিপোজিশন। সি ইজ নট অ্যাসেমড অফ হার মিসকন্ডাক্ট। বিলং টু, দিস পেন বিলংস টু মি, এই পেনটা আমার। দিস হাউস বিলংস টু মিস্টার মুখার্জি, এই বাড়িটা মিস্টার মুখার্জির। তাহলে বিলং বললে টু বলতে হবে, কার অধিকারে আছে থাকা সেটা বোঝায়, দখলে আছে সেটা বোঝায়। বেনিফিশিয়াল টু খুব দরকারি একটা ওয়ার্ড, মানে হলো উপকারী। নিম আমাদের কাছে খুব উপকারী, নিম আমাদের কাছে একটা উপকারী গাছ। নিম ইজ বেনিফিশিয়াল টু আস, বেনিফিশিয়াল ফর আস কথাটা বললে অ্যাপ্রোপ্রিয়েট হয় না। বেনিফিশিয়াল টু আস, হিজ অ্যাডভাইস ইজ বেনিফিশিয়াল টু আস, ওনার উপদেশ আমাদের জন্য খুব উপকারী, আমাদের কাছে খুব উপকারী। পরে দেখো, ব্লাইন্ড মানে অন্ধ, এটা জানো, ব্লাইন্ড মানে অন্ধ। এবার দেখো, যে বলছি ও এক চোখে অন্ধ, মানে একটা চোখ কানা, অথবা দুটো চোখেই অন্ধ, এই তখন অফ দিয়েও বলতে পারো, ইন দিয়েও বলতে পারো। মনে করো, সোহম ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, ব্লাইন্ড ইন ওয়ান আই, বোথ আর কারেক্ট। কিন্তু টু দিয়ে কখন বলবো না, আমাদের ক্লাস টিচার বা আমাদের প্রিন্সিপাল, মনে করো আমার এক বন্ধু আছে যার নাম হলো সমীর, আমার ক্লাস টিচার তার কোনো দোষ খুঁজে পায় না। আমরা বলি না স্নেহান্ধ মোহে অন্ধ, তাহলে আমাদের ক্লাস টিচার ওর ব্যাপারে অন্ধ, মানে ওর কোনো দোষ দেখে না। আওয়ার ক্লাস টিচার ইজ ব্লাইন্ড টু সমীর। বুঝতে পেরেছ? দ্য ওল্ড ফাদার, বৃদ্ধ বাবা তার ছোট ছেলের প্রতি অন্ধ, মানে ছোট ছেলের কোনো দোষ ত্রুটি দেখেন না। দ্য ওল্ড ফাদার ইজ ব্লাইন্ড টু হিজ ইয়াংগেস্ট সন। আশা করছি বুঝতে পারছো, এর মধ্যে জটিলতা কিছু নেই। ক্লাসটা একবারের জায়গায় দুবার দেখলে এগুলো তোমার কাছে জলের মতো সহজ হয়ে যাবে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট একটা, কেয়ার, যখন তখন ফর বা অফ বলে দিলে হবে না। কেয়ারের সাথে ফর দেওয়া মানে হলো গ্রাহ্য করা বা পাত্তা দেওয়া, গ্রাহ্য করা বা পাত্তা দেওয়া। আর কেয়ার অফ মানে যত্ন নেওয়া। রাইমা আমাকে পাত্তা দেয় না, আমার কথা গ্রাহ্য করে না। রাইমা ডাজ নট কেয়ার ফর মি, ডাজ নট কেয়ার ফর মি, আমাকে গ্রাহ্য করে না, আমার কথাকে পাত্তা দেয় না। মাই ফাদার ডিড নট কেয়ার ফর মাই প্রপোজাল, আমার প্রপোজালটাকে আমার বাবা পাত্তাই দিল না। আর কেয়ার অফ মানে হলো যত্ন নেওয়া, এখানে টেক দিয়ে বলতে হবে যে যত্ন নেওয়া, টেক মানে নেওয়া। টেক কেয়ার অফ ইওর সিস্টার, তোমার বোনের যত্ন নিও।
টেক কেয়ার অফ ইয়োর কম্পিউটার, তোমার কম্পিউটারটাকে যত্ন করো। নিশ্চয়ই বুঝতে পারছো। পরে দেখো ক্লোজ টু মানে একেবারে কাছাকাছি, পাশাপাশি দাঁড়িয়ে আছে। আওয়ার হাউস ইজ ক্লোজ টু দ্য পার্ক, আমাদের বাড়িটা পার্কের একদম গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে, খুব কাছে, ক্লোজ টু। সুস্মিতা ইজ ক্লোজ টু মাই হার্ট, সুস্মিতা আমার মনের খুব কাছাকাছি। নেক্সট দেখো কম্পেয়ার, খুব ভুল করো অনেকেই, এই কম্পেয়ারের পরে উইথ বলবো না টু বলবো, দুটো দিয়ে দু রকম মানে বোঝায়। যদি আমরা সমজাতীয় দুটো জিনিসের তুলনা করি তখন আমরা কম্পেয়ার উইথ বলবো। সমজাতীয় মানে কি, তুমি দেখো বাঘের সাথে সিংহর তুলনা করতে পারো, দুটোই পশু। তুমি কি বাঘের সাথে একটা মানুষের শক্তির তুলনা করতে পারো? দুটোর তো তুলনা করা যায় না, মাপা যাবে না। তাহলে ইউ ক্যান কম্পেয়ার আ টাইগার উইথ আ লায়ন, তখন কম্পেয়ার উইথ বলবো। ইউ ক্যান নট কম্পেয়ার আ টাইগার টু আ ম্যান, তুমি একটা বাঘকে একটা মানুষের সাথে তুলনা করতে পারবে না। তাহলে যে তুলনা করা, দুটো যদি ইকুয়াল জিনিসের সাথে তুলনা হয়, দুজনের মধ্যে তুলনা হয়, তখন উইথ। আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো। তুমি এইরকম অনেক সেন্টেন্স আশা করি নিজে নিজেই তৈরি করতে পারবে। উই ক্যান কম্পেয়ার রোহনস স্ট্রেংথ উইথ সোহম, আমরা রোহনের শক্তিকে সোহমের সাথে তুলনা করতে পারি। বাট উই শুড নট কম্পেয়ার বাবর টু আ ফক্স, আমরা বাবরের বুদ্ধিকে ফক্সের শেয়ালের বুদ্ধির সাথে তুলনা করতে পারি না, কারণ দুটো তো সমজাতীয় নয়। উই ক্যান নট কম্পেয়ার রাজু টু আ ফক্স, আমরা রাজুর বুদ্ধিকে একটা শেয়ালের বুদ্ধির সাথে তুলনা করতে পারি না, দুটো বিষম জাতীয় জিনিস। কমপ্লেন দেখো টু আর এগেনস্ট, কার কাছে কমপ্লেন করব তখন টু। উই কমপ্লেন্ড টু আওয়ার কাউন্সিলর, আমরা মিউনিসিপ্যালিটির কাউন্সিলরের কাছে কমপ্লেন করেছিলাম। এগেনস্ট কি ব্যাপারে? এগেনস্ট ফ্রিকোয়েন্ট লোডশেডিং, ঘন ঘন লোডশেডিং এর বিরুদ্ধে কমপ্লেন করেছিলাম। এগেনস্ট দ্য ড্রেনেজ সিস্টেম অফ আওয়ার লোকালিটি, আমাদের এলাকার ড্রেনেজ সিস্টেমের বিরুদ্ধে কমপ্লেন করেছিলাম। এবার দেখো কনফিডেন্ট অফ মানে খুব আত্মবিশ্বাসী। সুমন্ত ইজ কনফিডেন্ট অফ গেটিং আ জব, সুমন্ত একটা চাকরি পাবে এই ব্যাপারে সে খুব কনফিডেন্ট। সুমন্ত ইজ কনফিডেন্ট অফ হিজ সাকসেস, তাহলে কনফিডেন্টের সাথে অফ বলবে। কনসিস্ট অফ মানে হলো গঠিত। দ্য কমিটি কনসিস্ট অফ 4 পিপল, এই কমিটি 4 জনকে নিয়ে গঠিত। দ্য কমিটি কনসিস্ট অফ 4 মেম্বার্স, 4 জনকে নিয়ে গঠিত। এইরকম গঠিত হলে তখন কনসিস্টের সাথে অফ বলবো। আবার দেখো কনসাল্ট উইথ, কন্ট্যাক্ট উইথ, কোন ব্যক্তির সাথে আলোচনা করা। তাহলে দেখো ব্যক্তি এলেই কিন্তু উইথ কথাটা বেশি আসছে, এই প্রিপোজিশনটা নিশ্চয়ই বুঝতে তোমাদের খুব সুবিধাও হবে এখান থেকে। কনসাল্ট, ইউ ক্যান কনসাল্ট উইথ ইওর আঙ্কেল অন দিস ম্যাটার, এই ব্যাপারে তুমি তোমার আঙ্কেলের সাথে কনসাল্ট করতে পারো। আবার দেখো আ লিডার মাস্ট হ্যাভ কন্ট্যাক্ট উইথ দ্য পিপল ইন দ্য লোকালিটি, একজন নেতা তার এলাকার লোকদের সাথে তার কন্ট্যাক্ট থাকা উচিত, সংস্পর্শ থাকা উচিত। আই হ্যাভ নো কন্ট্যাক্ট উইথ মাই ওল্ড ফ্রেন্ডস, আমার পুরানো বন্ধুদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই। পরেরটা দেখো কন্ট্রোল ওভার, দ্য ড্রাইভার
লস্ট হিজ কন্ট্রোল ওভার ব্রেক, ড্রাইভার ব্রেকের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। আই হ্যাভ নো কন্ট্রোল ওভার মাই টাং, আমি কি যে মুখ দিয়ে বলি আমার জিভের উপরে কোনো কন্ট্রোল নেই। আই হ্যাভ নো কন্ট্রোল ওভার ইয়োর থট, তোমার ভাবনা চিন্তার উপরে আমার কোনো কন্ট্রোল নেই, তোমার ভাবনা চিন্তাকে আমি কন্ট্রোল করতে পারি না। কন্ট্রোল ওভার। এবার দেখো ডিল, ডিল ইন বললে একরকম, উইথ বললে একরকম। ডিল ইন কথাটার মানে হলো ব্যবসা করা, আর ডিল উইথ কথাটার মানে হলো আচরণ করা। সোহম ডিলস ইন, সোহম ডিলস ইন শুজ, সোহম জুতোর ব্যবসা করে। সোহম ডিলস ইন সিজনাল ফ্রুটস, সোহম সিজনাল ফ্রুট, সিজনাল ফলের ব্যবসা করে, সিজন ফলের ব্যবসা করে। আর ডিল উইথ মানে হি ডিলস ভেরি ওয়েল উইথ হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে খুব ভালো আচরণ করে, তখন ডিল উইথ বলবো। ডিপেন্ড অন আর আপন, এই ডিপেন্ড অন আর আপনের কিন্তু খুব একটা তফাৎ নেই, দে আর অলমোস্ট ইকুয়াল, বাট দ্য পয়েন্ট অফ ডিফারেন্স ইজ দ্যাট অন ইজ মোস্টলি ইউজড ইফ দেয়ার ইজ আ পারসন। তাহলে কোনো ব্যক্তির উপর নির্ভর হলে, কোনো পারসন মানে ব্যক্তির উপর নির্ভর হলে তখন অন বলবো, আর অন্য কিছুর উপরে নির্ভর করলে আপন বলবো। হিয়ার ইজ দ্য পয়েন্ট অফ ডিফারেন্স। তাহলে ডিপেন্ড মানেও নির্ভর করা, আরেকটা সিমিলার কথা আছে জানো, এই দেখো রিলাই, রিলাই মানেও নির্ভর করা, একই, দুটোতেই দেখো অন আছে, কোন ব্যক্তির উপর নির্ভর করা বোঝালে। হি ডিপেন্ডস অন মি ইন দিস রিগার্ড, এই ব্যাপারে ও আমার উপরে নির্ভর করে। আর আমার যাওয়াটা ওয়েদারের উপরে নির্ভর করবে, মানুষ নয়, আপন বলবো। মাই জার্নি ডিপেন্ডস আপন দ্য ওয়েদার। নিশ্চয়ই সহজে বুঝতে পারছো, এইরকম সিমিলার সেন্টেন্স তুমি নিশ্চয়ই তৈরি করতে পারবে। পরে দেখো ডাই, কতগুলো লিখেছি দেখো, অফ, ইন, বাই, ফর, তাও ফ্রমটা লিখিনি। কেন লিখিনি স্যার? তার কারণ ওই ফ্রম আর বাই এগুলো অলমোস্ট ইকুয়াল, এত মাথা ব্যথার দরকার নেই। কোন রোগে মৃত্যু হলে অফ বলবো, তাহলে অফ দিয়ে আমরা রোগ বোঝাবো, এইটি মনে রাখো। সুজয় দ্য ওল্ড ম্যান ডায়েড অফ ক্যান্সার, ক্যান্সারে মারা গেছিলেন, তাহলে ডাই অফ রোগ বোঝালে ডায়েড অফ ক্যান্সার, ডায়েড অফ ডায়াবেটিস এরকম বলবো। অ্যাক্সিডেন্টে মারা গেলে তুমি এই যে ইন বা বাই যে কোনো একটা বলবে, ইন বলতে পারো, খুব সহজ। দ্য ম্যান died in a rail accident, died in a road accident, died by a road accident তো বলতে পারো, কিন্তু অ্যাক্সিডেন্টের বেলায় ইন বলবে। আর ফর কি জন্য বলেছি? নেতাজি সুভাষচন্দ্র, বাঘা যতীন, ক্ষুদিরাম বসু ডায়েড ফর দেয়ার কান্ট্রি, তারা তাদের দেশের জন্য মারা গেছিলেন, দেশের জন্য। ডিফারেন্স বিটুইন, তফাৎ মানে পার্থক্য, কথাটার মানে হলো পার্থক্য। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন সোহম অ্যান্ড রিয়া, সোহম আর রিয়ার দুজনের রেজাল্ট প্রায় একই আর কি, দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন the sea beach of Digha and Puri. Different from মানে আলাদা, his children are different from each other, তার সন্তানরা
একে অন্যের থেকে আলাদা, ডিফারেন্ট ফ্রম, দিস পেন ইজ ডিফারেন্ট ফ্রম দিস পেন। এসেনশিয়াল টু অথবা ফর, এসেনশিয়াল মানে আবশ্যক, খুব প্রয়োজনীয়, দরকারি। অয়েল ইজ এসেনশিয়াল ফর আস, তেল আমাদের কাছে খুব দরকারি। ফেথ ইন, ফেথ মানে কি বিশ্বাস করা বা বিশ্বাস রাখা। এই বিশ্বাস কথাটার আরো দেখো দুটো ইংরাজি আছে, বিলিভ, ট্রাস্ট। উই শুড কিপ ফেথ ইন গড, আমাদের ঈশ্বরে বিশ্বাস রাখা উচিত। ইউ ক্যান বিলিভ ইন মি, তুমি আমার কথার উপরে বিশ্বাস করতে পারো। এই যে ফেথ, ট্রাস্ট, বিলিভ, বিলিভ এগুলোর সাথে ইন বলবে। এরপরে দেখো ফন্ড অফ, খুব দরকারি মানে হলো প্রিয়। আই এম ফন্ড অফ বাটার চিকেন, বাটার চিকেন খুব প্রিয় আমার। আই এম ফন্ড অফ ফুটবল, ফুটবল আমার খুব প্রিয়। এবারে যদি ঘুরিয়ে একটু বলি, ফুটবলের প্রতি আমার পছন্দ আছে, আই হ্যাভ ফন্ডনেস ফর ফুটবল। ফ্রি ফ্রম মানে মুক্ত। মনে করো তোমার সমস্ত হোমওয়ার্ক শেষ হয়ে গেছে, ইউ আর নাও ফ্রি ফ্রম ইউর হোমওয়ার্ক, তুমি তোমার হোমওয়ার্ক থেকে মুক্তি পেয়েছো। তুমি চাকরি পেয়ে গেছো, ইউ আর নাও ফ্রি ফ্রম স্টাডিজ। আবার দেখো আমরা বলি না ফ্রি অফ কস্ট, মানে বিনামূল্যে, তখন কিন্তু ফ্রি অফ কস্ট। গুড অ্যাট, খেয়াল করো গুড মানে ভালো, কোন বিষয়ে ভালো। সুস্মিতা অঙ্কে খুব ভালো, সুস্মিতা ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স। সুস্মিতা ইজ গুড অ্যাট ড্রয়িং, সে আঁকাতে খুব ভালো। তাহলে গুড অ্যাট মানে কোন বিষয়ে ভালো বলি। আবার দেখো ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। স্বাস্থ্যের জন্য বললে তবেই গুড ফর বলবো, এটা জন্য আছে, ফর দ্যাট ইজ ভেরি ইজি। কিন্তু গুড অ্যাট খুব ভালো করে মনে রাখবে। ও কম্পিউটারে খুব ভালো, হি ইজ গুড অ্যাট কম্পিউটার। তারপরে দেখো গ্রেটফুল টু বা থ্যাঙ্কফুল টু একই, মানে কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল টু ইউ, আই এম থ্যাঙ্কফুল টু ইউ ফর ইউর হেল্প, তোমার সাহায্যের জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আবার দেখো হার্মফুল টু মানে ক্ষতিকারক বা ক্ষতিকর। তুমি আরেকটা নিশ্চয়ই সিনোনিম জানো, ইনজুরিয়াস টু, ওই সিগারেটের প্যাকেটে লেখাই থাকে ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ। পলিউশন ইজ হার্মফুল টু আওয়ার হেলথ। স্লিপিং লেট নাইট ইজ হার্মফুল টু ইউর হেলথ। এবার দেখো জুনিয়র টু, সিনিয়র টু, সুপিরিয়র টু, ইনফিরিয়র টু। খেয়াল করো সবগুলোতেই কিন্তু টু। জুনিয়র মানে হলো বয়সে ছোট, সিনিয়র মানে বড়, সুপিরিয়র মানে বেশি ভালো, ইনফিরিয়র মানে নিকৃষ্ট। এই সবগুলোর সাথেই টু বলতে হবে। যেমন বলবো দেখো অঞ্জন ইজ জুনিয়র টু মি ইন সার্ভিস, সার্ভিস চাকরির দিক দিয়ে অঞ্জন আমার জুনিয়র, এইভাবে বলবো। দিস পেন ইজ সুপিরিয়র টু দিস, এই পেনটা এর চেয়ে ভালো, এইভাবে টু এটার ব্যবহার করব। ইন্টারেস্ট ইন
মানে আগ্রহ বা কৌতূহল। আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন পলিটিক্স, রাজনীতিতে আমার কোনো ইন্টারেস্ট নেই। রিয়াজুল হ্যাজ নো ইন্টারেস্ট ইন ক্রিকেট, রিয়াজুলের ক্রিকেটে কোনো ইন্টারেস্ট নেই। আবার যদি বলি ইন্টারেস্টেড, আগ্রহী, আই এম ইন্টারেস্টেড ইন ফিজিক্স, আমার ফিজিক্সে খুব আগ্রহ আছে। ইন্ট্রোডিউস টু মানে আলাপ করিয়ে দেওয়া, আলাপ করানো। মাই ফ্রেন্ড ইন্ট্রোডিউসড মি টু হিজ ফ্রেন্ডস, আমার বন্ধু আমাকে আলাপ করিয়ে দিয়েছিল তার বন্ধুদের সাথে। এই যে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া, এরপরে কার সাথে আলাপ করিয়ে দিয়েছিল এটা বলতে গেলে টু বলতে হবে। কাইন্ড টু মানে দয়ালু। বিদ্যাসাগর ওয়াজ কাইন্ড টু অল, বিদ্যাসাগর ছিলেন সবার প্রতি দয়ালু। পরেরটা দারুণ একটা ইম্পর্টেন্ট একটা ফিক্সড প্রিপোজিশন, লাভ এট মানে হলো বিদ্রুপ করা। সে আমাকে দেখে, মেয়েটি আমাকে দেখে হেসেছিল। এর ইংরাজি দ্য গার্ল স্মাইলড এট মি। স্মাইল এট মানে কাউকে দেখে মৃদু হাসা, কিন্তু লাভ এট, লাভ কথাটা আসলে জোরে হাসার ক্ষেত্রে বলা হয়। লাভ এট মানে কিন্তু বিদ্রুপ করা। যদি বলি আই লাভড এট ইউ মানে আমি তোমাকে বিদ্রুপ করেছিলাম, তোমাকে দেখে হাসাহাসি করেছিলাম, উপহাস করেছিলাম। তাহলে লাভের সাথে এট দিলে উপহাস বোঝাবে। ডু নট লাভ এট পুয়ার পিপল, দরিদ্রদের উপহাস করো না। এবার দেখো লিভ মানে বাস করা, তাহলে কোন স্থানে বাস করা, ছোট স্থান বড় স্থান অনুযায়ী এট বা ইন বলবে। এবারে লিভ কথাটার মানে তো আরো একটা হয় বেঁচে থাকা। এবারে তিনি কি করে বেঁচে থাকেন, মানে তার প্রফেশনটা কি? হি লিভস বাই ড্রয়িং, উনি ছবি এঁকে জীবিকা নির্বাহ করেন। তাহলে বেঁচে থাকা, জীবিকা নির্বাহ করা সবগুলোরই ইংরাজি কিন্তু লিভ। মিস্টার রয় লিভস বাই সেলিং ফ্রুটস, উনি ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তাহলে বাই দিয়ে আমরা জীবিকা নির্বাহ করা বোঝাবো। এবার দেখো ফর, উই লিভ ফর আওয়ার চিলড্রেন, আমরা আমাদের বাচ্চাদের সন্তানদের জন্য বেঁচে থাকি। এটা খুব সহজ, জন্য বোঝাচ্ছে, ফর এসে গেল। খুব ইম্পর্টেন্ট অন মানে কি খেয়ে বেঁচে আছে এটা বোঝায়। দ্য কাউ লিভস অন গ্রাস, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। কেউ একজন খুব ডায়েট মেনটেন করছে, সে শুধুমাত্র ফল খায় আর কিছু খায় না। মাই ফ্রেন্ড লিভস অন ফ্রুটস, আমার বন্ধু শুধু ফল খেয়ে বেঁচে থাকে। তাহলে এই যে কি খেয়ে বেঁচে আছে বোঝাতে গেলে অন বলবো। দেখো এত কথা সবগুলোই লিখে দেওয়া খুব সমস্যা, সরি, ওই জন্য আমি মুখে বলে দিলাম। তোমরা কিন্তু ভিডিওটা পরের বার দেখার সময় প্রয়োজনে ডায়েরিতে বা নোটবুকে লিখে নেবে, একবার দুবার প্র্যাকটিস করলেই পেরে যাবে। পরে দেখো ম্যারি টু, কাউকে বিয়ে করা, ম্যারি উইথ বলবে না, ম্যারি টু। আর বিয়ে করা এটা আমরা সবসময় প্যাসিভ ভয়েসে বলি। এই প্যাসিভ ভয়েসটা আমি পরের দিনের ক্লাসে তোমাকে শেখাবো, বৃহস্পতিবার দিন। সুমনা ওয়াজ ম্যারেড টু অরিন্দম, ম্যারেড টু অরিন্দম, উইথ বলবে না। মিট উইথ, আমার আকাশের সাথে দেখা হয়েছিল, আই মেট উইথ আকাশ নয়, আই মেট আকাশ মানে আমার আকাশের সাথে দেখা হয়েছিল। মিট উইথ তখনই বলবে যদি বিপদের সম্মুখীন হও, এই বিপদ বোঝাতে মিট উইথ বলি। দ্য ম্যান মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট অন দ্য রোড, লোকটা রাস্তায় একটা বিপদের দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন।
এই যে বিপদ বা দুর্ঘটনার মুখোমুখি হলে তবেই তুমি মেট উইথ বলবে, মিট উইথ, এটি যেন মনে থাকে। আর কোনো মানুষের সাথে দেখা হওয়ার সময় এই উইথের দরকার পড়বে না। এবার দেখো, প্লিজড উইথ, পপুলার উইথ। মাই প্যারেন্টস আর প্লিজড উইথ মি, আমার বাবা মা আমার উপরে সন্তুষ্ট, প্লিজড। সচিন তেন্ডুলকর ইজ পপুলার উইথ অল ক্রিকেট লাভার্স, সচিন তেন্ডুলকর সমস্ত ক্রিকেট প্রেমীদের কাছে জনপ্রিয়, সবার মধ্যে জনপ্রিয়। নেক্সট, প্রেফার টু মানে হলো বেশি পছন্দ করা। প্রেফার মানে পছন্দ করা নয়, বেশি পছন্দ করা। আই প্রেফার টি টু কফি, আই প্রেফার টি টু কফি। দেখো, প্রেফার সামথিং টু সামথিং। আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। দ্য ক্লাস টিচার প্রেফার্স অমল টু বিমল, ক্লাস টিচার অমলকে বেশি পছন্দ করে বিমলের চেয়ে। তাহলে এই যে বিমলের চেয়ে, ওই জন্য দেন বলবো না কিন্তু, আওয়ার ক্লাস টিচার প্রেফার্স অমল দেন বিমল নয়, প্রেফার টু বলতে হবে। এবার দেখো, তাহলে প্রেফার টু খুব ইম্পর্টেন্ট এটা। প্রাইড ইন আর প্রাউড অফ, আই এম প্রাউড অফ মাই কান্ট্রি, আই এম প্রাউড অফ মাই স্টুডেন্টস, আই এম প্রাউড অফ মাই স্টুডেন্টস। এইটাকে ঘুরিয়ে বলছি, আই টেক প্রাইড ইন মাই স্টুডেন্টস, আই টেক প্রাইড ইন মাই কান্ট্রি। নিশ্চয়ই বুঝতে পারছো এটার খুব একটা বেশি ব্যবহার করার প্রয়োজন নেই, এই প্রাউড অফ বললেই মিটে যাবে। কিন্তু প্রাউডের সাথে অফ বলবে। কোয়ার্ল মানে ঝগড়া করা, উইথ মানে কোন ব্যক্তি, বুঝতেই পারছো, কোন ব্যক্তির সাথে ঝগড়া করা বোঝালে কোয়ার্ল উইথ, আর কি বিষয়ে ঝগড়া সেটার জন্য ওভার। সুমন ইজ কোয়ারলিং উইথ অনিমেষ ওভার দ্য সিট, কোথায় বসবে সেটা নিয়ে সুমন অনিমেষের সাথে ঝগড়া করছে। সুমন ইজ কোয়ারলিং উইথ অনিমেষ ওভার বিং দ্য মনিটর, মনিটর হওয়া নিয়ে ঝগড়া করছে। রিলাই অন, ডিপেন্ড অন বলেই গেছি আগে আমি। এবার দেখো, রিভেঞ্জ অন মানে প্রতিশোধ নেওয়া। দ্য আর্মি টুক রিভেঞ্জ অন দ্য রিবেলস, সেনাবাহিনী যারা প্রতিবাদী তাদের উপরে প্রতিশোধ নিয়েছিল। ইউ টুক রিভেঞ্জ অন মি, রিভেঞ্জ মানে যে প্রতিশোধ নেওয়া, টেক ভার্বটা এসে যাচ্ছে, তুমি আমার উপরে প্রতিশোধ নিয়েছিলে, এই যে রিভেঞ্জ অন। এবার দেখো খুব ইম্পর্টেন্ট, সাফার ফ্রম কোন রোগে ভোগা। আমার বেস্ট ফ্রেন্ড 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছে, তাহলে সাফারিং ইন ফিভার নয়, মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে 1 সপ্তাহ ধরে। নিশ্চয়ই তোমার টেন্সটা মনে পড়ছে, ইউ ক্যান ক্লিয়ারলি রিকল দ্য টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মাই বেস্ট ফ্রেন্ড হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 1 উইক, এই সাফার ফ্রম বলতে হবে, কোন রোগে ভোগা, এই রোগের নামটা বলার আগে ফ্রম বলবে। এবার দেখো, টক টু আর অ্যাবাউট কথা বলা। আই এম টকিং টু ইউ, আমি তোমাদের সাথে আলোচনা করছি, কথা বলছি। অ্যাবাউট হাউ টু স্পিক ইংলিশ, তাহলে কোনো ব্যক্তির সাথে কথা বলা, এই সমস্ত ক্ষেত্রে তুমি টক টু বলবে। থিঙ্ক অফ অ্যাবাউট আর অন আর ওভার। দেখো, থিঙ্ক অফ ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মায়ের কথা ভাবো,
আর যদি কোনো বিষয় নিয়ে ভাবার কথা বলা হয় তখন বলছি দেখো থিঙ্ক ওভার ইওর রেজাল্ট, থিঙ্ক অন ইওর রেজাল্ট, তোমার রেজাল্ট নিয়ে ভাবো। নিশ্চয়ই বুঝতে পারছো। লাস্ট বাট নট দ্য লিস্ট, উইক ইন বলেছিলাম, দেখো গুড বললে বলেছিলাম এট, ভালো, দেখো বলেছিলাম গুড এট, এই যে সে অঙ্কে ভালো, তুমি ইংরেজিতে ভালো, ইউ আর গুড এট, কিন্তু দুর্বল মানে কাঁচা, এটা দুর্বল বলতে পারো বা কাঁচা বলতে পারো। সজল ইজ উইক ইন ম্যাথমেটিক্স, সজল অঙ্কে কাঁচা। আশা করছি বুঝতে কোনো অসুবিধে হয়নি। তাহলে এই আজকে যে প্রিপোজিশন গুলো নিয়ে আলোচনা করলাম, all these prepositions and these words are frequently used in our day-to-day life. I hope you will watch this class again and learn all of them. এগুলো সবগুলোই তুমি ভালো করে বুঝে শিখে নেবে। তাহলে পরের দিন প্যাসিভ ভয়েসের ব্যবহার নিয়ে দুর্দান্ত একটা ক্লাস হবে।